RS বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত শিবতোষ মুখোপাধ্যায় রচিত কাঠদৌড় কদ্দূর প্রবন্ধের যে বিষয়বস্তু সম্পর্কে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, তার পরবর্তী অংশের ভিডিও হলো এটি। তো দ্বিতীয় পার্টের আলোচনা শুরুর আগে একটু পূর্ববর্তী বিষয় সম্পর্কে আলোচনা করে নেওয়া যাক। কাঠদৌড় কদ্দূর প্রবন্ধটি মূলত বিভিন্ন প্রাণীদের গমনের যে প্রকৃতি বা চলনের যে প্রকৃতি সেটা সম্পর্কেই রচিত একটি প্রবন্ধ। এখানে বিভিন্ন প্রাণীদের গমনাগমনের যে মাধুর্য, গমনাগমনের যে রীতি, সেটা স্পষ্টত প্রাবন্ধিক শিবতোষ মুখোপাধ্যায় আমাদের সামনে তুলে ধরেছেন। এই শিবতোষ মুখোপাধ্যায় ছিলেন একজন প্রাণী বিজ্ঞানী। এর আগের পার্টে আমরা যতটুকু পর্যন্ত প্রবন্ধটি পাঠ করেছি সেখানেও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন প্রাণীদের যে চলন বা গমনাগমনের যে বিভিন্ন প্রকৃতি সেটাই লেখক তুলে ধরেছেন। তো চলে আসি আমাদের দ্বিতীয় পার্টে। এর প্রথম পার্টের তোমরা ভিডিওর লিঙ্ক এর ডেসক্রিপশানে পেয়ে যাবে। তো আমরা চলে আসি আমাদের পরবর্তী অংশে প্রবন্ধের। গোবি মরুভূমিতে গ্যাজিলি নামক এক হরিণ আছে। তার গতিশক্তি অত্যাধিক, দেহের ওজন 80 পাউন্ড, কিন্তু সে ঘন্টায় 60 মাইল বেগে চলতে পারে। এখানে কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে যে গোবি মরুভূমিতে গ্যাজেলি নামে এক ধরনের হরিণ আছে, এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। দেহের ওজন 80 পাউন্ড হলেও সে কিন্তু ঘন্টায় 60 মাইল বেগে চলতে পারে। অ্যান্টিলোপ হরিণ ঘন্টায় 45 মাইল বেগে দৌড়ায় 110 পাউন্ড ওজন নিয়ে। এটাও কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে যে অ্যান্টিলোপ হরিণ কত মাইল বেগে দৌড়াতে পারে, ঘন্টায় 45 মাইল বেগে দৌড়াতে পারে। সেই গল্পে আছে কচ্ছপের কাছে খরগোশের দৌড়ের বাজিতে হার মেনেছিল। আমরা না ছোটোবেলায় আমরা যে গল্প পড়েছি, রূপকথার গল্প, শিক্ষামূলক যে গল্প পড়েছি, যে কচ্ছপের সাথে খরগোশের একবার দৌড় প্রতিযোগিতা হয়েছিল, সেখানে খরগোশ নিজে জানতো যে আমি তো জিতেই যাব। এর জন্য খরগোশ কিছুটা দৌড়ানোর পরে গাছের তলায় বিশ্রাম নিচ্ছিল, কারণ খরগোশ জানতো যে সেই জিতবে। কচ্ছপ কিন্তু কোথাও বিশ্রাম নেয়নি, সে কঠোর পরিশ্রম করে একই গতিতে দৌড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত দেখা যায় যে কচ্ছপ জিতে যায়। তো সেটাই, সেই গল্পটাই, সেই কাহিনীটাই এখানে লেখক বলছেন যে ধীরে চলে মানেই যে সে অন্যদের থেকে পিছিয়ে পড়ে তা কিন্তু নয়। ধীরে চলার মাধ্যমে, কঠোর পরিশ্রমের মাধ্যমেও কোনো প্রাণী আছে যারা অনেক দ্রুতগতির প্রাণীদেরও কিন্তু হার মানিয়ে দেয়। নানা জাতের খরগোশের মধ্যে গতির তারতম্য দেখা যায়। সাধারণত খরগোশ মাত্রই তীব্র গতিসম্পন্ন। দেহের ওজন যখন 5 পাউন্ড, গতিবেগ তখন 45 মাইল ঘন্টায়। তাহলে দেখো, খরগোশের গড় যে ওজন 5 পাউন্ডের মতো, কিন্তু গতিবেগ কত? 45 মাইল ঘন্টায়। মোটরের দৌড়ের কাছাকাছি। তাহলে মোটর দৌড়ের কাছাকাছি, মোটর দৌড়ের সাথে কিন্তু খরগোশের চলাকে লেখক এখানে তুলনা করছেন। রেস হর্সের দেহের ওজন 1000 পাউন্ড। রেস হর্স অর্থাৎ যে ঘোড়াগুলিকে প্রতিযোগিতার জন্য, দৌড় প্রতিযোগিতার জন্য ব্যবহার করা হয়, সেই ঘোড়াগুলোর ওজন কি বলছেন লেখক এখানে? 1000 পাউন্ড। প্রতি ঘন্টায় তারা ছোটে কত? 40 থেকে 42 মাইল। অনেক বুনো গাধার দৌড়ের বহর ঘোড়ার সমান। তাহলে বলছে অনেক বুনো গাধাও কিন্তু ঘোড়ার সমান গতিবেগে দৌড়াতে পারে, কিন্তু তাদের দেহের ওজন ঘোড়ার চেয়ে কম, একমাত্র 300 পাউন্ডের মতন, মাত্র 300 পাউন্ডের মতন। তাহলে দেখো, নিম্ন শ্রেণীর প্রাণী বলেই যে তারা দৌড়াতে পারবে না জোরে তা কিন্তু নয়। এখানে দেখা যাচ্ছে যে বুনো গাধাও ঘোড়ার সমান জোরে দৌড়াতে পারে। গ্রে হাউন্ডের দেহের ওজন মাত্র 22 পাউন্ড, সেই অনুপাতে তার চলৎ শক্তির বেগ ঘন্টায় 36 মাইল। এখানে কিন্তু অসংখ্য শর্ট কোশ্চেন আছে, যেগুলো আমাদের খুঁটিয়ে পড়তে হবে। তো তারপরে চলে আসি আমরা পরের প্যারায়। লেখক বলছেন পাখিরা বহু দূরত্ব পার হতে পারে। মরুপ্রদেশের টারসন প্রতি বছর 11,000 মাইল একবার উড়ে আসে, আবার পরে ফিরে যায়। দেখো, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন। মরুপ্রদেশের টারসন প্রতি বছর 11,000 মাইল একবার উড়ে আসে, আবার পরে ফিরে যায়। তাহলে মরুপ্রদেশের টারসন প্রত্যেক বছর 11,000 মাইল উড়ে আসে, আবার ফিরে যায়, অর্থাৎ তাকে কিন্তু আবার 11,000 মাইল ফিরে যেতে হয়। তাহলে মোট কতটা হলো? মোট 22,000 মাইল হলো। সে কিন্তু একটানা এতটা উঠতে পারে। কোনো হক জাতীয় পাখি ঘন্টায় 150 মাইল বেগে উঠতে পারে। হক জাতীয় পাখি যেমন ঈগল, শকুন, যে ধরনের
পাখি অনেক উচ্চতায় ওড়ে এবং তারা সাধারণত শিকার করে খায়। কোনো কোনো হক জাতীয় পাখি ঘন্টায় 150 মাইল বেগে উঠতে পারে। এমন পাখি আছে যার গতিবেগ আরও বেশি, ঘন্টায় 200 মাইল। আফ্রিকার ইন জাতীয় পাখি ওড়া ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে। তাহলে কিন্তু এটাও কিন্তু আমাদের প্রশ্নে আসতে পারে যে কোন জাতীয় পাখি ওড়া ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে। তাহলে তখন আমাদের বলতে হবে যে আফ্রিকার ইন জাতীয় পাখি ওড়া ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে। দেহের ওজন 110 পাউন্ড হলে কি হয়? তারা ঘন্টায় 31 মাইল বেগে চলতে পারে। তাহলে আফ্রিকার ইন জাতীয় পাখি ঘন্টায় 31 মাইল বেগে চলতে পারে। কাঙ্গারুর চলন প্রায় ইমুর চলনের কাছাকাছি, ঘন্টায় 30 মাইল, আর দেহের ওজন 130 পাউন্ড। এখানে কিন্তু আমরা যে বিষয়টা লক্ষ্য করছি বারবার, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রাণীর দেহের ওজন এবং তার ঘন্টায় যে গমনের কত মাইল সে চলতে পারে সেটা কিন্তু লেখক এখানে বলছেন। কারণ লেখক আমাদের আগেই বলে নিয়েছেন যে গতিবেগ সাধারণত দেহের ওজন এবং সে কত সময় কতটা পথ বা কতটা দূরত্ব যাচ্ছে সেটার উপর নির্ভর করছে তার গতিবেগ। মোষের দেহের বহর যত, তাতে ওজন দাঁড়ায় 1800 পাউন্ড। সেই তুলনায় গতিবেগ নেহাত কম নয়, 9 ঘন্টায় নেহাত কম 9 ঘন্টায় 30 মাইল। হাতির বপু মানে হচ্ছে শরীর, হাতির শরীর বিরাট, ওজন 7000 পাউন্ড, হাতির ওজন 7000 পাউন্ড। সেই নিয়ে গদাই লস্কর চালে সে ঘন্টায় 25 মাইল বেগে ছোটে। এখানে যদি আমরা শর্ট কোশ্চেন আসে যে গদাই লস্কর চালে 25 মাইল বেগে কে ছোটে বলে লেখক বলেছেন? হাতি। শেয়াল তার 12 পাউন্ড ওজন নিয়ে 20 মাইল বেগে মাত্র যেতে পারে। বরাহের দেহের ওজন অনেক বেশি, 90 পাউন্ড। বরাহ মানে কিন্তু এখানে শূকর। চলৎ শক্তি দেখা গেছে ঘন্টায় 11 মাইল শূকরের। সজারুর দেহের ওজন যেমন 3 পাউন্ড মাত্র, তার চলার শক্তিও সীমিত, ঘন্টায় 2 মাইল। তাহলে দেহের ওজন কম, তার চলার শক্তিও কিন্তু কম। উচ্চতর জীবরা পেশি সঞ্চালনের সাহায্যে পা নাড়াতে পারে। উচ্চতর জীব অর্থাৎ যাদের শরীরটা একটু বড় ধরনের, সেই উচ্চতর জীবেরা পেশি সঞ্চালনের সাহায্যে পা নাড়াতে পারে। যখন কোনো পেশি কাজ করে তখন এডিনোসিন ট্রাইফসফেট, ইংরেজিতে এটিপি বলা হয়, নামক রাসায়নিক পদার্থের ক্রিয়া সঞ্চালনের ফলে শক্তি উৎপন্ন হয়। এখানে ভালো করে বুঝতে হবে, যখন কোনো উচ্চ শ্রেণীর প্রাণী বা পশু জন্তু সে নিজের শরীর নাড়াচ্ছে, তখন ওই যে পেশিটা সে নাড়াচ্ছে সেখানে এডিনোসিন ট্রাইফসফেট নামক এক ধরনের রাসায়নিক পদার্থ ক্রিয়ার ফলে শক্তি উৎপন্ন করছে। এখানে একটা অতি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন হচ্ছে এটিপি এর ফুল ফর্ম, এর সম্পূর্ণ নাম কি? এডিনোসিন ট্রাইফসফেট। এটা কিন্তু আমাদের ভালো করে মুখস্থ করতে হবে, বানানটাও ভালো করে দেখে নিতে হবে। এডিনোসিন ট্রাইফসফেট এটিপির পুরো নাম। তাহলে এখানে আমাদের আরও একটা যে প্রশ্ন আসতে পারে যে উচ্চতর জীবেদের শক্তি কিভাবে তৈরি হয়, তখন আমাদের বলতে হবে যে উচ্চতর জীবেরা পেশি সঞ্চালনের সাহায্যে যখন পা নাড়াতে থাকে তখন তাদের পেশি কাজ করে কিভাবে? এডিনোসিন ট্রাইফসফেট নামক এক ধরনের রাসায়নিক পদার্থের ক্রিয়ার ফলে তাদের কিন্তু শক্তি উৎপন্ন হয়। এই পর্যন্ত তো আমরা গতিবেগ দেখলাম কিসের? যে সমস্ত প্রাণীদের আমরা চোখে দেখতে পারি তাদের চলার যে গতিবেগ সেটা সম্পর্কেই কিন্তু লেখক এখানে আলোচনা করেছেন। এর পরের পারায় দেখা যাক যে লেখক কি বলেছেন। লেখক বলেছেন যে বাইরের চলাটা আসল নয়, এ পৃথিবীতে সব চলার মাঝে যা সত্যকারের চলা তা হলো মানুষের নিজের চলা তার মনোভূমির মধ্যে। অর্থাৎ মানুষের মনের গতিবেগের কথা কিন্তু লেখক এখানে বলছেন মানুষের মনের গতিবেগ আলোর গতি সম্পন্ন, সেকেন্ডে 1,86,000 মাইল। তাহলে আমাদের মনের গতিবেগ কত? মানুষের মনের গতিবেগ কিন্তু সব থেকে বেশি। লেখক এখানে বলছেন যে মানুষের মনের গতিবেগ আলোর গতি সম্পন্ন, 1,86,000 মাইল। তার কোথাও যেতে নেই মানা, অর্থাৎ আমাদের মনের কিন্তু কোথাও যেতে নেই মানা। আমরা বাড়ি বসেই আমরা মনে মনে কত কিছু ভেবে নিতে পারি। আমরা বাড়ি বসে লন্ডনের কথা ভাবতে পারি, প্যারিসের কথা ভাবতে পারি মুহূর্তের মধ্যে, আমাদের কিন্তু সেখানে যেতেও হয় না। লেখকই মনের গতিবেগের কথা বলছেন যে মনোভূমির মধ্যে চলা, অর্থাৎ কি আমাদের হৃদয়ের দ্বারা, মনের দ্বারা যে চলা, যে আমাদের যে মনের গতিবেগ সেটাই সব থেকে দ্রুত, সেটাই লেখক এখানে বলছেন। ক্রমবিকাশের 2 স্তর পথ পেরিয়ে মানুষ এমন মন পেয়েছে, মনকে চালাবার ক্ষমতাও মন তার
রথ, অর্থাৎ মনকে কিন্তু আমাদের চালানোর জন্য কিচ্ছু লাগে না, আমাদের ইচ্ছা হলেই আমরা মনকে চালাতে পারি। মন রথ অবাধ, তার কোনো শেষ নেই বা তার কোনো বাধা নেই, যেখানে খুশি যেতে পারে মন, মনে মনে যেখানে খুশি যাওয়া যায়। ক্রমবিকাশের ইতিহাসে জানা যায় ঘোড়ার পূর্বপুরুষদের এখনকার ঘোড়ার মতো খুর ছিল না। এখানে দেখো লেখক যেটা বলছেন সেটা আমাদের একটু মন দিয়ে পড়তে হবে, যে ক্রমবিকাশের ইতিহাসে জানা যায় যে ঘোড়ার পূর্বপুরুষদের, ঘোড়ার যে পূর্বপুরুষরা ছিল তাদের এখনকার মতো ঘোড়ার খুর ছিল না, পায়ের যে খুর সেটা ছিল না। হাতে পায়ে 5 আঙুল বিশিষ্ট জীব ছিল তারা। তাহলে লেখক এখানে বলছেন, লেখক কিন্তু একজন প্রাণী বিজ্ঞানী হিসেবে এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন, সেটি হলো ঘোড়ার যে পূর্বপুরুষরা তাদের হাতে পায়ে 5 আঙুল বিশিষ্ট জীব ছিল ঘোড়ারা, কিন্তু ক্রমবিকাশের পথ পরিক্রমায় আস্তে আস্তে অন্য আঙুলগুলি অদৃশ্য হলে রইল শুধু মাঝের আঙুলটি। অর্থাৎ ঘোড়ার ক্রমবিকাশের ধারায় আস্তে আস্তে ঘোড়ার সেই আঙুলগুলো অদৃশ্য হয়ে শুধুমাত্র মাঝের আঙুলটি থেকে গেল, যাকে আমরা খুর বলে জানি। ঘোড় দৌড়ের মাঠে ঘোড়া ধুলো উড়িয়ে চমক লাগিয়ে ছুটে চলে যায়, কিন্তু মনের দৌড়ে ঘোড়া তত কিছু নয়। অর্থাৎ মনের দৌড়ে কিন্তু ঘোড়া মানুষকে টেক্কা দিতে পারবে না। মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন, অর্থাৎ মনের দৌড়ে কিন্তু অন্যান্য সমস্ত প্রাণীদের থেকে মানুষ চ্যাম্পিয়ন। এর জন্যই তো মানুষ পৃথিবীর শ্রেষ্ঠতর জীব, কারণ সে মানসিকভাবে বা বৌদ্ধিকভাবে অন্য প্রাণীদের থেকে এগিয়ে। এই মনকে সঙ্গে নিয়ে মানুষ যুগে যুগে কালে কালে পদচারণা করছে দিকে দিকে। হুয়েন সাং এসেছেন সুদূর চীন থেকে তার মনকে সঙ্গে নিয়ে। তাহলে হুয়েন সাংয়ের কথা এখানে বলছেন, হুয়েন সাং এসেছেন সুদূর চীন থেকে তার মনকে সঙ্গে নিয়ে। ভারতের শ্রীজ্ঞান দীপঙ্কর গেছেন তিব্বতে, ভাস্কো দা গামা এসেছেন তুমুল সমুদ্র পেরিয়ে ভারতবর্ষে। এখানে কিন্তু বিভিন্ন ঐতিহাসিকদের কথা এখানে লেখক তুলে ধরছেন, যে মন নিয়ে হুয়েন সাং এসেছেন সুদূর চীন থেকে, তিনি আমাদের দেশে চলে এসেছেন। ভারত থেকে শ্রীজ্ঞান দীপঙ্কর গেছেন তিব্বতে, ভাস্কো দা গামা এসেছেন তুমুল সমুদ্র পেরিয়ে ভারতবর্ষে, আর কলম্বাস তার দুর্জয় মনকে সঙ্গে নিয়ে নতুন পৃথিবী আবিষ্কার করেছেন। শঙ্করাচার্য পদব্রজে সারা ভারতবর্ষের দিকে দিকে গেছেন ভারতবর্ষকে আবিষ্কার করবেন বলে। শঙ্করাচার্য পদব্রজে অর্থাৎ পায়ে হেঁটে সারা ভারতবর্ষের দিকে দিকে গেছেন ভারতবর্ষকে আবিষ্কার করবেন বলে। তাহলে এইটুকু আমরা যেটুকু পড়লাম সেখানে কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝলাম, সেটা হচ্ছে বিভিন্ন প্রাণীদের যখন গমনাগমনের প্রকৃতি লেখক আমাদের সামনে তুলে ধরেছেন, তার পাশাপাশি মানুষের চলার কথাও তিনি বলেছেন ঠিকই, কিন্তু লেখক বা প্রাবন্ধিক এটা বোঝাতে চাইছেন মানুষের চলার বা পায়ে হাঁটার বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার থেকে মানুষ শ্রেষ্ঠ হচ্ছে মনের দৌড়ে। অর্থাৎ মানসিকভাবে যে দৌড়ে, মনের দৌড়ে হচ্ছে মানুষ অন্যান্য প্রাণীদের থেকে শ্রেষ্ঠ। অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে শুধু কিন্তু তার গমনের প্রকৃতিটাই বা তার গমনের যে সে কত ঘন্টায় কত কিমি গতিবেগে ছুটতে পারে সেটাই বলা হয়েছে, কিন্তু মানুষের ক্ষেত্রে শ্রেষ্ঠতর সেটা হচ্ছে তার মানসিক সঞ্চালন বা মনের দৌড়, মনোভূমির মধ্যে চলা, সেটাই হচ্ছে শ্রেষ্ঠ। এর জন্যই মানুষ শ্রেষ্ঠ জীব, সেটাই লেখক এখানে বোঝাতে চাইছেন। তারপরে বলা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে মানুষ এখন শুধু নিজেই চলে ক্ষান্ত নয়, অর্থাৎ মানুষ কিন্তু শুধু নিজেই চলে ক্ষান্ত নয়, সে অন্য সব কিছুকেও চালাতে সমান উৎসুক। অর্থাৎ মানুষ শুধু নিজেই চলে ক্ষান্ত নয়, সে অন্যান্য সব কিছুকেও কিন্তু চালাতে উৎসুক। যেমন সে কী কী চালাতে উৎসুক? জাহাজ, রেল, প্লেন, জেট, সেগুলো কিন্তু অত্যন্ত দ্রুতগতির যন্ত্র। তাই লেখক এখানে বলছেন শুধু মানুষ নিজে চলেই ক্ষান্ত নয় বা নিজে মানসিকভাবে চলেই ক্ষান্ত নয়, সে জাহাজ, রেল, প্লেন, জেট এগুলো চালাতেও কিন্তু উৎসুক। এখন মানুষ আকাশটাকে নতুন করে ঘোড়দৌড়ের মাঠ করে তুলেছে, অর্থাৎ ঘোড়দৌড়ের মাঠ, সেখানে ঘোড়া দৌড়ায়। আমরা এর আগে পর্যন্ত জানতাম, বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কারের আগে পর্যন্ত জানতাম যে আকাশ বা মহাকাশে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু এখন মানুষ তার বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে আকাশটাকেও যেন ঘোড়দৌড়ের মাঠ করে তুলেছেন। অর্থাৎ মানুষ এখন বিভিন্ন যান্ত্রিক আবিষ্কারের মাধ্যমে, প্লেন আবিষ্কারের মাধ্যমে তারা কিন্তু আকাশেও চলাফেরা করতে পারে, সেটাই কিন্তু লেখক এখানে বলেছেন। সেখানে নতুন করে বাজি ধরেছে সেখানে নতুন বাজি ধরেছে যে সে ত্রিভুবনেশ্বর হবে, অর্থাৎ 3 ভুবনের থেকে শ্রেষ্ঠ হবে, স্বর্গমর্ত তোলপাড় করবে। অর্থাৎ মানুষ 3 ভুবনের শ্রেষ্ঠ হবে, তাই লেখক এখানে বলেছেন তার আবিষ্কারের মাধ্যমে, তার মানসিকভাবে দৌড়ের মাধ্যমে, তার বুদ্ধির মাধ্যমে। তাই জীবনের 440তে মানুষ বিশ্বকীর্তি স্থাপনা করেছে। একদম প্রবন্ধের শেষে লেখক বলছেন, কিন্তু ক্ষণিকের পা দিয়ে
কেউ সিলিয়া দিয়ে, অর্থাৎ কেউ পা দিয়ে চলছে, কেউ সিলিয়া দিয়ে চলছে, কেউ দাঁড়া দিয়ে চলছে। এগুলো কিন্তু আমরা আমাদের প্রবন্ধের আগেই পড়েছি যে ক্ষণিকের পা দিয়ে মানুষ চলছে বা অন্যান্য বিভিন্ন প্রাণীরা চলছে। সিলিয়া দিয়ে কে চলছে? প্যারামোসিয়াম সিলিয়া দিয়ে চলছে। কেউ দাঁড়া দিয়ে চলছে, দাঁড়া দিয়ে কে চলছে? চিংড়ি চলছে। নানান রকমের পা দিয়ে সবাই চলেছে, চারিদিকে সবাই ছুটোছুটি করেছে। কিসের এ জয়যাত্রা, কিসের এত তরা, অর্থাৎ এত তাড়া কিসের তাদের, তারা এত ছুটছে কেন? পৃথিবীটাও পাগলের মতন হন হন করে ছুটে চলেছে। আমরা জানি কিন্তু ভূগোলে আমরা পড়েছি যে পৃথিবীও কিন্তু স্থির নয়, পৃথিবীও কিন্তু সূর্যের চারিদিকে ঘুরছে, আবার নিজের চারিদিকেও ঘুরছে। তাই বলছে পৃথিবীটাও পাগলের মতন হন হন করে ছুটে চলেছে। পৃথিবীটাকে আমি একবার শুধিয়েছিলাম, লেখক এখানে তার কল্পনার দ্বারা বলছেন যে পৃথিবীটাকে সে একবার জিজ্ঞাসা করেছিল। শুধিয়েছিলাম মানে জিজ্ঞাসা করা, তোমার কেন চলবার জন্য এত দায়, তোমার চলবার জন্য তো দায় কেন, এ যাত্রা তোমার থামাও। অর্থাৎ সে পৃথিবীটাকে বলেছিল যে তুমি এ যাত্রা থামাও, তোমার যাত্রা থামাও। সূর্যই তো কারো পিছু 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 ধাওয়া করছে না। বলছে সূর্য তো কারো পিছু পিছু ধাওয়া করছে না পৃথিবী, তাহলে তুমি কেন সূর্যের পিছু পিছু ধাওয়া করছো, বা তুমি কেন নিজের অক্ষের উপর চারিদিকে ঘুরছো? তুমি কেন এত তাড়াতাড়ি করছো, তুমি কেন এত তাড়াতাড়ি করছো, তুমি এত চলছো কেন, তোমার তো তাড়া কিসের? পৃথিবীকে লেখক একবার জিজ্ঞাসা করেছিলেন। এটা কিন্তু লেখক তার কল্পনার দ্বারা বলছেন। তার উত্তরে পৃথিবী কি জানিয়েছিল জানেন? তার উত্তরে পৃথিবী কি জানিয়েছিল, তার উত্তর আমরা দেখব। তার দক্ষিণা হাওয়ার ভিতর দিয়ে সে আমার কানে কানে বলেছিল, থামা মানে জীবনের শেষ, থামা মানে জীবনের শেষ। এটা কিন্তু অত্যন্ত গভীর একটা কথা, যে থামা মানে জীবনের শেষ। যতদিন আছো ততদিন চলো, দাঁড়িও না, শাশ্বত সত্যের দিকে যাওয়ার গতি বন্ধ করো না। অর্থাৎ যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমাদের চলতে হবে, আমাদের থেমে গেলেই কিন্তু জীবনের শেষ। পৃথিবী ঘুরছে বলেই কিন্তু পৃথিবীতে এত প্রাণের অস্তিত্ব রয়েছে। পৃথিবী যদি থেমে যেত তাহলে এই প্রাণের অস্তিত্ব আর থাকতো না। এটাও কিন্তু একটা গুরুতর বা গভীরতর অর্থ রয়েছে, যে থামা মানেই জীবনের শেষ। পৃথিবীও যদি থেমে যেত তাহলে পৃথিবীতে এত প্রাণের অস্তিত্ব থাকতো না। শাশ্বত সত্যের দিকে যাওয়ার গতি বন্ধ করো না। তাহলে আমাদের কোন দিকে যেতে হবে? সবসময় আমাদের কোন দিকে ছুটতে হবে? শাশ্বত সত্যের দিকে। আমাদের কিন্তু মিথ্যার পথে চললে হবে না। লেখক এখানে আরও একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত তার এই লেখনীর মাধ্যমে তুলে ধরলেন, যে আমাদের শাশ্বত সত্যের দিকে চলতে হবে, আমাদের কিন্তু মিথ্যার পথে গেলে হবে না। আমাদের তো প্রথম কথা চলতে হবে, আমাদের থেমে থাকলে হবে না। আর কোন দিকে চলতে হবে? আমাদের সত্যের দিকে চলতে হবে। তারপর আমাদের কি লিখেছেন? চরৈবেতি। চরৈবেতি শব্দের অর্থ হচ্ছে এগিয়ে যাও। লেখক কিন্তু উপনিষদের একটা শব্দ এখানে বলেছেন, যে চরৈবেতি। চরৈবেতি শব্দের অর্থ এগিয়ে যাওয়া। অর্থাৎ প্রবন্ধের একদম শেষেও লেখক ইঙ্গিত দিয়েছেন এগিয়ে যাওয়ার। আমাদের থেমে থাকলে হবে না, আমাদের সকলকেই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই এগিয়ে চলার নামই হচ্ছে জীবন, আমাদের থামলে হবে না। আমরা জীবনে হয়তো কোথাও হোঁচট খেতে পারি বা আমাদের কোনো সমস্যা আসতে পারে, কিন্তু আমাদের সেখানে থেমে গেলে হবে না, আমাদের আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই গোটা প্রবন্ধটার মাধ্যমে লেখক সেই ইঙ্গিতটাই কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন। তো এই ছিল আমাদের পরবর্তী পার্টের ভিডিও। এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা আগের যে পার্ট সেটির লিঙ্কও পেয়ে যাবে, বা প্রথম পার্টের ডেসক্রিপশানেও দ্বিতীয় পার্টের লিঙ্ক পেয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ সকলকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অসংখ্য ধন্যবাদ সকলকে। ভালো থেকো, সুস্থ থেকো।